যা আছে তা কেবলই ভয়ার্থক অনুভূতি। অরুণ মুখভঙ্গিমা আর মৌনতার দৃশ্য দেখে একটুখানি তির্যক হেসে দ্বিগুণ আগ্রহ নিয়ে অরুর দূরে অধরগুলোকে পুনরায় ওষ্ঠগত করে নেয় প্রতীক। এবার আর রয়েস হয়ে নয়, অনেকটাই গভীরভাবে মিলিত হয় দুজোড়া অধর। কোনো এক অজানা কারণবশত অরুর বুজে থাকা চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত নোনা জল, যা টুপটাপ করে গিয়ে সযত্নে ঠাঁই নিচ্ছে কৃতিকের শার্টের উপরে। কৃতিকের চুম্বনের গতিবেগের তালে তাল মিলিয়ে অরুর ছোট ছোট হাতের বাঁধন শক্ত হয়ে উঠছে দ্বিগুণ। ওর খামচে ধরা হাতের টানে কৃতিকের শার্টের বোতামগুলো বোধহয় এবার ছিঁড়েই চলে আসবে। মাত্রাতিরিক্ত উত্তেজনায় হৃৎপিণ্ড তখন ফেটে পড়ার উপক্রম। শরীরের সবটুকু ভার পড়ে আছে কৃতিকের দখলে। এলোমেলো ঝড়ো বাতাসের তাণ্ডবে অরুর মাথায় তুলে রাখা ঘোমটাটা খুলে গিয়েছে সে কখন। ভিতরের উথাল পাথাল অনুভূতিতে অরুর প্রাণ যায় যায়, তবুও এক চুলো ছাড় দিচ্ছে না কৃতিক। পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সক্রিজের ভবন থেকে অস্পষ্ট সুরে তখনও ভেসে আসছে বেসামাল দুটো গানের লাইন। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমায় শুধু ছোঁয়ায় এত যে আগুন। নো আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, ঢেঁড়স, মূলা, ফুলকপি, বাঁধাকপি, চাল, ডাল, তেল। উফ, এত গ্রোসারি দিয়ে কি করবে তুমি অনু? তোমাদের বাসার কি বিয়ে লেগেছে? প্রত্যয়ের কথায় অনু মানে লাগার মতো মুখ গোমড়ো করে বলল, এভাবে কেন বলছেন? আপনার জন্যই তো এত বড় ফর্দ বানালাম। আমার জন্য মানে? আপনার সাথে বের হতে গেলে তো হাতে একটু সময় নিয়ে বের হতে হতো, তাই মাকে বলেছি অনেক কিছু কিনতে হবে। প্রত্যয় ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল। বুঝলাম। তারপর আঙ্গুলের ইশারা করে পেছনে অরুর পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে থাকা রাজকে দেখিয়ে বলল। কিন্তু ওটাকে কেন নিয়ে এসেছো? অনু মুখ কালো করে বলল, মা জোর করে ধরিয়ে দিয়েছে। কাজকর্ম তো সব চামচাদের মতো। আপনার নাম রাজকে রেখেছে শুনি। তুমি তো পিচ্ছি, তাহলে এত ঝাঁজ কোথা থেকে আসে শুনি? রাজের কথায় অরু তেতে উঠে বলল। আমাকে কোন দিক দিয়ে পিচ্ছি মনে হয়? আশ্চর্য। পিচ্ছি নয়তো কি? দেখো এখানে সাইজে সবার থেকে ছোট তুমি। আমার তো মনে হয় তোমার বিয়ের উপযুক্ত ছেলে পাওয়াই মুশকিল হয়ে যাবে। উড়ো বিরক্তিতে ভেংচি কেটে বলল। আমার বিয়ে নিয়ে আপনার মাথাটা না ঘামালেও চলবে। আমার স্বামী আপনার থেকে লম্বা আর সুদর্শনী হবে, তাই আপাতত নিজেরটা নিয়ে ভাবুন। কথা শেষ করে অরু মুখ ঝামটে দিয়ে অন্যদিকে ঘুরতেই দেখলো কৃতিক এসে বাইক থামিয়েছে ওদের সামনে। কোনো রূপ বাইকার জ্যাকেট কিংবা ফর্মাল স্টাইলে নয়, একটা ব্ল্যাক স্কিনি টি শার্ট আর ওভার সাইজ ডেনিম পরে আছে। পায়ের নায়ক হচ্ছে তো স্নিকার্স, চোখে কালো রাঙা রোদ চশমা, হেলমেট খুলে এদিকেই আসছে। কৃতিককে দেখে অরু ছুটে গিয়ে ওড়না টেনে ধরে বলল। এই আপা, উনি এখানে কি করছেন? অনু এবার কৃতিকের দিকে তাকিয়ে প্রত্যয়কে উদ্দেশ্য করে বলল। হ্যাঁ তাই তো। প্রত্যয় সাহেব, কৃতিক ভাইয়াকে কেন ডেকেছেন? প্রত্যয় কাট কাট গলায় বলল। আমি তো ভেবেছিলাম অরু একা আসবে। আমরা কত সময় কাটাতে গেলে অরুর কি হতো, তাই ভাবলাম ভাই তো ফিরে আছে। প্রত্যয়ের কথা শেষ হবার আগেই কৃতিক সেখানেই হাজির হয়। কৃতিক আসা মাত্রই অরু কাচুমাচু হয়ে অনুর পেছনে দাঁড়িয়ে পড়ে। সবাইকে পিছু হটিয়ে কৃতিক সবার আগে অরুর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল। কি ব্যাপার? তুই ওড়নার পেছনে দাঁড়িয়ে মোছামুছি করছিস কেন? কি সমস্যা? অরু সটান দাঁড়িয়ে বলল। বকই না তো। কৃতিক প্রত্যয়ের দিকে তাকিয়ে বলল। তোমরা কোথাও যাবে বলেছিলে? প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়লে কৃতিক আবারও বলে। ইউ ক্যান গো নাও। সময় হলে কল দিও, আমি আশেপাশেই থাকবো। অনু এবার একটু আগ বাড়িয়ে কৃতিকের উদ্দেশ্যে বলল। ইয়ে ভাইয়া, ওরুর একটু খেয়াল রাখবেন, আমরা তাড়াতাড়ি চলে আসব। কৃতিক অরুর দিকে তাকালো, যে এই মুহূর্তে মাথা নিচু করে ক্রমাগত আঙ্গুলে ওড়না প্যাঁচিয়ে যাচ্ছে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছোট্ট করে জবাব দিল। রাখবো। অনু আর প্রত্যয় চলে গেলে রাজ এগিয়ে এসে অরুকে বলল। এই যে পিচ্ছি, চলো এবার বাজারগুলো করে ফেলি। রাজের পিচ্চির সম্বোধনে অরু আটকে উঠে কৃতিকের দিকে চাইল। কৃতিক এগিয়ে এসে বলল। এক্সকিউজ মে, কি বললো কি তুমি? রাজ ঘুরে দাঁড়িয়ে প্রথমে কৃতিকের মুখের দিকে চাইল। সামনাসামনি দাঁড়া দেখলেও জেকে গ্রুপের হেড অফিসের
গভর্নিং বডির মেম্বারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই সুদর্শন লোকের ছবি দেখেছে রাজ। তার মানে মালিকপক্ষের কেউ হবে। ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ কৃতিকের সালাম ঠুকলো সে। হ্যালো স্যার, নাইস টু মিট ইউ স্যার। কৃতিক তো প্রথমে চেয়েছিল কয়েকটা পাঞ্চ বসিয়ে দেবে ছেলেটার নাক বরাবর, কিন্তু এখন এভাবে সম্মান জানানোতে ও নিজে বিব্রত হয়ে পড়েছে। কিছু উপায়ন্তর না পেয়ে ওর হাত থেকে ছো মেরে বাজারের লিস্টটা নিয়ে রাজের হাতে ধরিয়ে দিয়ে বলল, কাজগুলো সেরে আসুন, আমরা ওয়েট করছি। ওকে স্যার। তড়িৎ গতিতে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সুপার মার্কেটের দিকে চলে যায় রাজ। রাজ চলে যেতেই ওর হাত চেপে ধরল কৃতিক, খানিকটা নিজের কাছে টেনে এনে তাতে দাঁত পিষে বলল, এমন চোরের মতো বিহেভ কেন করছিস? তাকা আমার দিকে। ওরও এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল, পারবো না। কেন পারবি না? তাকা বলছি, নয়তো ধরে একটা আছাড় মারবো। ওরু তেতে উঠে বলল, পারবো না বলেছি তো, আমার বুঝি লজ্জা লাগে না? অরুণ না তাকানোর কারণ বুঝতে পেরে কৃতিক ঠোঁটে টিপে হাসি সংবরণ করে বলল, আচ্ছা, তাকাতে হবে না, চল। কোথায় যাব? কৃতিক হেলমেট পরে আরেকটা অরুর দিকে বাড়িয়ে দিয়ে বলল। বাইক ওয়েট বলছে। কৃতিকের কথায় অরুণ নাকচ করে বলল, দেখেছেন চারিদিকে কেমন মেঘ করেছে, একটু পরেই বৃষ্টি নামবে। এর মাঝে আপা চলে এলে আবার ঝামেলা হবে। আমি যাব না কোথাও। তুই উঠবি নাকি আমি নামবো? কৃতিকের ধারালো কথার কাঠিন্যতায় খানিকটা ভয় পেয়ে বাইকে উঠে বসলো অরুণ। তারপরে আর্জি জানিয়ে বলল, তাড়াতাড়ি নিয়ে আসবেন কিন্তু। ধরে বস। অরু অবাক হয়ে বলল। ধরলাম তো। কৃতিক অন্যদিকে ইশারা করে বলল। ওইদিকে দেখ। অরু কৃতিকের দৃষ্টি অনুসরণ করে চাইতেই দেখতে পায় ওদের থেকে খানিকটা দূরত্বে আরেকটা বাইকার কাপল সিগন্যালে দাঁড়িয়ে আছে। পেছনের মেয়েটা ছেলেটার কোমর দুই হাতে আঁকড়ে ধরে বসেছে। তাদের দুজনের মধ্যে সেন্টিমিটারের দূরত্বটুকু অবশিষ্ট নেই। অরু সেদিক থেকে চোখ সরিয়ে বলল, আমি ওভাবে ধরতে পারবো না, আপনি আমার বড় তো। কৃতিক অরুর কথা না শোনার ভান করে ওয়ার্নিং ছাড়াই বাইক স্টার্ট দেয়। তৎক্ষণাৎ কৃতিকের পিঠের উপরে হুমড়ি খেয়ে পড়ে অরু। অজান্তেই হাত দিয়ে খামচে ধরে কৃতিকের টি শার্ট। কৃতিক একটু হেসে অরুর খামচে ধরা হাতটা স্বাভাবিক করে নিজের মেথিন পেটের উপরে রেখে দেয়। তারপরে হিসিয়ে বলে, নো পারফেক্ট। বাইক চলছে, তবে অরু আর কৃতিকের থেকে নিজেকে সরায়নি। উল্টে সময়ের বিবর্তনে ধীরে ধীরে নিজের মাথাটা এলিয়ে দিয়েছে কৃতিকের পিঠের উপরে। এখন ওদের মাঝেও সেন্টিমিটারের দূরত্ব অবশিষ্ট নেই আর। পুরুষালী পৃষ্ঠদেশে ধনুকের মতো বাঁকানো নারী দেহটা নিঃসংকোচে সিটিয়ে আছে, যার ফলে দুজনের মাঝেই ঢেউ খেলে যাচ্ছে একটা ভেজা নরম সুপ্ত অনুভূতির জোয়ার। অরু যা বলেছিল তাই হলো। কিছু দূর যেতেই মাঝ রাস্তায় ঝুম বর্ষণে আটকে পড়ে ওরা। নিজেদের বৃষ্টির হাত থেকে বাঁচাতে কোনো মতে দৌড়ে গিয়ে একটা ইকো পার্কের মস্ত বড় গাছের নিচে ঠাঁই নিল দুজন। অরুর পরনে টকটকে লাল রঙা চুড়িদার, যা এই মুহূর্তে ভেজে গিয়ে শরীরের সাথে চুপসে লেগে আছে। তাও গায়ের ওড়নাটা দিয়ে বৃষ্টি আড়াল করে দাঁড়িয়ে আছে অরু। কৃতিক এগিয়ে এসে নিজে অরুর ওড়নার মাঝে ঠাঁই নিল। অরু এবার একটু ভালো করে কৃতিকের মাথার উপরে ওড়নাটা ছড়িয়ে দিয়ে বলল, আপনাকে আজকাল বড্ড আপন মনে হয়। কৃতিক ঘোর লাগা দৃষ্টিতে অরুর ভেজা মুখমণ্ডল পরক করে বলল, আমি বরাবরই তোর আপন ছিলাম, তুই বুঝতে পারিস নি, সেটা তোর ব্যর্থতা। অরু অবাক চোখে কৃতিকের দিকে তাকায়, বোঝার চেষ্টা করে কৃতিক আদতে কি বুঝিয়েছে। কৃতিক অবশ্য বোঝানোর মতো পরিস্থিতিতে নেই। ওর চোখ আটকে আছে অরুর কোমর ফিনফিনে রক্তরাঙা ঠোঁট জোড়ায়। মানুষ একবার কোনো কিছু পেয়ে গেলে সেটা বারবার পেতে চায়। কৃতিকও তার ঊর্ধ্বে নয়। ও এই মুহূর্তে অরুর ঠোঁটের দখলদারি পেতে চায়। ঠিক কাল রাতের মতো পরম আবেশে ডুবে যেতে চায় অরুর ঠোঁটের ভাঁজে। শুধু চাই বললে ভুল হবে, অরুর খুব কাছে গিয়ে সেটা নেয়ার জন্য উদ্যতও হলো বটে। কৃতিকের পরবর্তী পদক্ষেপ আজ করতে পেরে অরু লজ্জা পেয়ে দ্রুত পেছনে ঘুরে দাঁড়ায়। কিন্তু এতেও কৃতিক পিছুপা হলো না, বরং একটু একটু করে এগিয়ে গিয়ে পেছন থেকে অরুর লম্বা চুলগুলো একপাশে সরিয়ে মুখ ডুবিয়ে দিল গলার খাঁচে। চোখ বন্ধ করে প্রিয় নারীর ভেজা শরীর থেকে শুষে নিতে লাগলো প্রতিটি বাড়িকণা। কৃতিকের এতটা কাছে আসা, এতটা গভীর আলিঙ্গন খুব বেশিক্ষণ সহ্য করতে পারল না অষ্টাদশী অরু। লজ্জায় সংকুচিত হয়ে তড়িৎ গতিতে ঘুরে মুখ লুকালো কৃতিকের বুকের মাঝখানে। অরু কাঁপছে ও শরীরের তীব্র কাঁপুনিতে কৃতিকের মাঝে হঠাৎ করেই তৈরি হওয়া অদম্য সুপ্ত পুরুষালী চাহনিগুলো মুহূর্তেই হারিয়ে গেল।
ও আস্তে করে অরুর পিঠে হাত রেখে নরম সুরে বলল। ইটস ওকে বেবি। অরু এবার মাথা তুলে বলল। আপনি সত্যি আমার প্রেমে পড়েছেন? কবে পড়লেন বলুন তো? কৃতিক অরুর গালে নিজের খড়খড়ে পুরুষালী হাত ঝুলিয়ে বলল। এতগুলো বছর পরে এই প্রশ্ন করছিস, কি উত্তর দিব আমি? কৃতিকের প্রতি উত্তরে গম্ভীরতা আঁচ করতে পেরে অরু আবারও দুহাতে শক্ত করে ওর গলা জড়িয়ে ধরল। আজ বোধ হয় অরুও প্রেমে পড়েছে। কোনরূপ মোহ কিংবা ক্ষণিকের ভালো লাগা নয়, বরং সত্যিকারের প্রেমে। দিনের দ্বীপ্রহ চলমান, অথচ বাইরে ঝুম বর্ষণ। তীব্র বর্ষণে চারদিকে প্রকৃতি সন্ধ্যারূপ ধারণ করেছে। বৃষ্টির ছাট আর দমকা হাওয়ার বাড়াবাড়ি জানালার ভারী পাল্লা দুলতে দুলতে উঠছে। খানিক বাদে বাদে বৈদ্যুতিক ঝলকানি আর বাজ পড়ার প্রকাণ্ড আওয়াজে শরীরের লোমকূপ দাঁড়িয়ে যাওয়ার উপক্রম। তবুও হাট করে রাখা খোলা জানালা গড়িয়ে বাইরের অঝোর বাড়িধারার পানে ধ্যানমগ্ন হয়ে চেয়ে আছে অনু। অসময়ে বৃষ্টি নামার সাথে সাথে মনটাও কেমন বিষাদপূর্ণ হয়ে উঠেছে ওর। অযাচিত মনে বারংবার একই প্রশ্ন এসে উকি দিচ্ছে। অরু ঠিক আছে তো, মনে মনেই ভাবছে। মেয়েটাকে কেন যে একা রেখে আসতে গেলাম? কৃত্তিক ভাইয়া আদৌ ওর সাথে আসে নাকি ওকে রেখে চলে গিয়েছে কে জানে। অনু যখন অরুকে নিয়ে হাজারো দুশ্চিন্তাগ্রস্ত, তখনই হাতে 2 কাপ গরম গরম দুধ চা নিয়ে ওর সামনে হাজির হয় প্রত্যয়। এটা প্রত্যয়েরই ফ্ল্যাট, তাই নিজ হাতে অনুর জন্য চায়ের বন্দোবস্ত করেছে সে। অন্যদিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে প্রত্যয় শুধালো। হঠাৎ মনমরা হয়ে গেলে যে, কি ভাবছো? অনু হাঁটু মুড়ে বসে তাতে মাথা ঠেকিয়ে বলল। ওর জন্য দুশ্চিন্তা হচ্ছে। এই বৃষ্টির মাঝে একা রেখে এলাম, কে জানে কি করছে। প্রত্যয় ভ্রু কুঁচকে বলল। একা কোথায়, বাইতো আছে। অনু ঠোঁট উল্টে বলল। কৃত্তিক ভাইয়ার মতো মানুষ কি আর ওর জন্য বসে থাকবে? অনুর কথায় প্রত্যয় মনে মনে একটু হাসল। অনু তো আর জানে না তার বোনের শরীরটা ব্যক্তিগত হলেও আত্মাটা স্বয়ং জায়ান কৃতিকে। আপাতত এসব জানানো যাবেও না, ওর বারণ আছে। তাই প্রত্যয় কথা ঘোরানোর উদ্দেশ্যে অনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। তুমি সবার জন্য কত ভাবো, সবার প্রতি তোমার কত দায়িত্ববোধ। আচ্ছা, আমার কথা কখনো ভাবো না কেন? কে বলল আপনার কথা ভাবি না? ভাবি বলেই তো মাকে এতগুলো মিথ্যা বলে বের হলাম, শুধু আপনাকে দেখব বলে। প্রত্যয় অনুর কথাতে আশ্বস্ত হয়ে বলল। তুমি শুধু আমার অনু, তোমার উপর শুধু আমার দখলদারি। আমি ছাড়া অন্য কোনো পুরুষ তোমার জীবনে আসবে না, কোনো দিন না। অনু লজ্জা মাখা হাসিটি রাঙা করে বলল। আমি শুধু আপনার, আপনি আমার প্রথম ভালোবাসা, অনাকাঙ্ক্ষিত প্রেম। আপনার অতীত আপনাকে কতটুকু দুঃখ দিয়েছে তা আমি জানি না, তবে আমি চেষ্টা করব তার চেয়ে দ্বিগুণ ভালোবাসায় আপনাকে মুড়িয়ে দিতে। একজন আরেকজনকে প্রতিশ্রুতি দিতে দিতে কখন যে ওরা এতটা কাছাকাছি চলে এসেছে টের পায়নি কেউই। ব্যবধান মাত্র কয়েক সেন্টিমিটার প্রায়। প্রত্যয় হয়তোবা আজকেও বেসামাল হয়ে পড়েছে। হৃদয়টা নিয়ন্ত্রণে নেই ওর। অগত্যই ঠোঁট দুটো এগিয়ে নিয়েছে অনুর ঠোঁটের পানে। তৎক্ষণাৎ ওর ঠোঁটে আঙুল ছোঁয়ালো অনু। নাসূচক মাথা নাড়িয়ে বলল। এখন নয়, বিয়ের পরে। এটা অন্যায়। প্রত্যয় নিজের হুঁশে নেই। ও অনুর হাত সরিয়ে দিয়ে এগিয়ে আস্তে আস্তে বলল। একটু একটু অন্যায় করলে কিছু হবে না ডিয়ার। প্রত্যয়ের এমন বেসামাল রূপ দেখে উপায়ন্তর না পেয়ে এক টানে ওর চশমা খুলে নিজের চোখে লাগিয়ে দিল অনু। এবার প্রত্যয়ের চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এসেছে। ফলস্বরূপ না চাইতেও মাঝপথে থেমে যেতে হলো ওকে। চশমাটাকে ঘুরিয়ে ফিরিয়ে অনু শুধালো। দেখুন তো আমাকে কেমন লাগছে। বাবা, কি পাওয়ার! প্রত্যয় ভ্রু কুঞ্চিত করে বলল। এটা কিন্তু মোটো ঠিক হলো না অনু। কি ঠিক হলো না? চশমা ছাড়া কি আপনি পুরোপুরি কানা? দেখুন তো এখানে কয়টা আঙ্গুল। আঙ্গুল উঁচিয়ে শুধালো অনু। প্রত্যয় দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আমি এতটা কম দেখি না অনু, 2টা আঙ্গুল। অনু চমকে উঠে বলল। সর্বনাশ, কি বলছেন? এখানে তো 3টা আঙ্গুল। প্রত্যয় এবার নিজের দুর্বলতা এড়াতে একটু গলা খাকারি দিয়ে বলল। আমি তো মস্কার করে বলেছি যাতে তুমি এন্টারটেইনড হও। অনু হ্যাঁসূচক মাথা নাড়িয়ে বলল। বুঝলাম।
পরক্ষণেই বুদ্ধিদীপ্তদের মতো চোখ বড় বড় করে বলল, আরে, আপনি কানা হলেও তো সমস্যা নেই, আমি তো আছি। আমি আপনাকে ঠিক সামলে নেব। নিজের শরীরটাকে বিছানায় এলিয়ে দিয়ে প্রত্যয় শুধালো। তুমি সারা জীবন থাকবে আমার সাথে। অনু এদিক ওদিকে মাথা নাড়িয়ে বলল, আপাতত বাসায় যাব। মাকে মিথ্যা বলে বেরিয়েছি, সেটা মা খুনাক্ষরে জানতে পারলে খুব খারাপ হয়ে যাবে। প্রত্যয় এবার অনুকে নিজের পাশে বসিয়ে শুধালো। আচ্ছা সত্যি করে বলো তো, তোমরা দুই বোন তোমার মাকে এত ভয় পাও কেন? অনু এবার ভাবুক হয়ে পড়ল। একটু ভেবেচিন্তে উত্তর দিল, কারণ মা অনেক বিচক্ষণ আর কঠিন প্রকৃতির মানুষ। মায়ের মতো মিথ্যা বলা, সত্যি লুকানোর মতো জঘন্য অপরাধ আর কিছু নেই। এছাড়া মায়ের খুব বেশি আহ্লাদি আহ্লাদি ভাবও পছন্দ নয়, বুঝতেই তো পারেন, বিজনেস ওম্যান। তাই ওই জন্যই তো আমি আর ওরু ছোটবেলা থেকেই ম্যাচিওর। ওরু যা একটু ছেলে মানুষই করে, কিন্তু আমার দ্বারা সেসব কোনো কালেই হয়নি। জানেন, মাঝে মাঝে আফসোস হয় আমার। ছোটবেলার দিনগুলো ফিরে পেতে ইচ্ছে করে, এটা ওটা বায়না করতে মন চায়, কিন্তু আফসোস, এখন আর কে মেটাবে আমার আবদার। অনুর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওকে টান মেরে নিজের বুকের উপরে ফেলে দিল প্রত্যয়। আকস্মাৎ ঘটনায় তাল সামলাতে না পেরে অনুর মাথায় গিয়ে ঠেকল প্রত্যয়ের বুকে। প্রত্যয় অনুর মাথায় আলতো হাতে বুলিয়ে বলল, আমি মেটাবো সব আবদার, একবার করেই দেখো। হুট করেই এমন কাছাকাছি আসাতে অনু একটু ভড়কে গেল। ও তাড়াহুড়ো করে প্রত্যয়ের বুকের উপর থেকে মাথাটা তুলতে নিলে প্রত্যয়কে পুনরায় নিজের সাথে মিশিয়ে বলল, মাত্র 5 মিনিট, তারপর ছেড়ে দিচ্ছি, প্রমিস, এর বাইরে কিচ্ছু করবো না। প্রত্যয়ের কথায় আশ্বস্ত হয়ে অনু এবার শরীরের সবটুকু ভার ওর উপরে ছেড়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে নিল পরম আবেশে। বৃষ্টির মাথায় নিয়েই অনেকটাই তাড়াহুড়ো করে বাসায় ফিরেছে ওরা দুই বোন। এবার শুধু চুপে চুপে রুমে ঢুকে যাওয়ার পালা, তাহলেই ঝামেলা শেষ। কিন্তু বসার ঘরে পেরিয়ে রুমের দিকে পা বেড়াতেই পেছন থেকে আজমেরি শেখের গমগমে আওয়াজ ভেসে এলো কর্ণকুহরে। কোথায় গিয়েছিলে? ফিরতে সন্ধ্যা হলো কেন? ওর মুখ কাচুমাচু করে অনুর দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে। অনু ঘুরে দাঁড়িয়ে বলে, ইয়ে মা, বাজার করতে গিয়েছিলাম সুপার শপে। তোমাকে না বলে গেলাম, অনেক কিছু কেনার আছে। মিথ্যে কেন বলছো? বাজার তো সেই কখন নিয়ে এসেছে রাজ। অনু একটু আগ বাড়িয়ে বলল, আসলে মা, আজকে ব্ল্যাক ফ্রাইডে তো সব কিছুতে ডিসকাউন্ট চলছিল, তাই আমরা দু বোন একটু লেডিস সেকশনে গিয়েছিলাম, ওই জন্যই দেরি হয়ে গেল। আজমেরি শেখ ভ্রুকুচকে বলল, এত দেরি করে ফিরলে তা কিছুই ওই কিনো না কেন? অনু বলল, পছন্দ হয়নি মা? পছন্দ হয়নি নাকি টাকার জন্য কিনা সাহস করনি? তোমাদের আমি খুব ভালোই করে চিনি। মনে রাখো, যে কে গ্রুপে 30% শেয়ার আমার নামে। তোমাদের প্রয়াত আঙ্কেল খুশি হয়ে আমাকে লিখে দিয়েছে, সেই হিসাবে তোমরাও তার মালিক। তাহলে কিসের অত টাকার চিন্তা তোমাদের? ওর এবার কিছু বুঝে না পেয়ে বলল, বাকি 70% তাহলে কার মা? অনু ওকে কানুই দিয়ে ঘুতা মেরে থামিয়ে বলল, চুপ করো। আজমেরি শেখ সর্বদাই সুস্পষ্টবাদী, তাই তিনি সহসা উত্তর দিলেন। জায়ান কৃতিকের। অতপর মনে মনে বললেন, কিন্তু ছেলেটা খুব বেশি আত্ম অহংকার। শুধুমাত্র আমি চেয়ারম্যান বলে কোম্পানি দ্বারের কাছেও গেছে না সে। এবার আমিও দেখতে চাই নিজের এত বড় সাম্রাজ্যটি কতদিন হাতছাড়া করে রাখতে পারে জায়ান কৃতিক চৌধুরী। মায়ের অগ্নিমূর্তি তরলে পরিণত হতেই ওরু অনু দুই বোনে একসাথে রুমে ঢুকে গেল। ওরু একবার ভিজেছে, শরীরটাও কেমন কুটকুট করছে, তাই রুমে ঢোকার সঙ্গে সঙ্গেই ওরু চলে গেল শাওয়ার নিতে। একটু পরে শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বেরোতেই পিলে চমকে উঠল ওর। দেখলো অনু একটা চেকের পাতা নিয়ে নাড়াচাড়া করছে, যেটা থাইল্যান্ড বসে কৃতিক দিয়েছিল ওরুকে বিয়ের মোহরানা স্বরূপ। কিন্তু সেটা নিয়ে আপা কী করছে ধরা পড়ে যাওয়ার ভয়ে ওরও দ্রুত এগিয়ে গিয়ে চেকের পাতাটা ছো মেরে নিয়ে সেটাকে ড্রয়ারে রাখতে রাখতে বলল, এটা দিয়ে কি করছিস তুই? অনু ঠোঁট উল্টে বলল, তোর জামা কাপড় গোছাতে গিয়ে আলমারিতে গেলাম, কৃতিক ভাইয়ার নাম মনে হলো। উনি তোকে চেক কেন দিয়েছেন? ওরু জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আরে ভার্সিটির সেমিস্টার ফি দিয়েছিলেন, কিন্তু আমি বোকার মতো সেটা ঘরে তুলে রেখেছি, জমা দিতে ভুলে গিয়েছিলাম। ওরুর কথা পুরোপুরি বিশ্বাসযোগ্য হলো না অনুর, কারণ চেকের অ্যামাউন্ট বেশ বড়ই ছিল। তবুও পুনরায় কিছু জিজ্ঞেস করার সুযোগ পেল না।
তার আগেই চোখ গিয়ে ঠেকল অরুর ঘাড়ের কাছে রক্তিম হয়ে যাওয়া কালচে বেগুনি দাগের ওপরে। দেখে মনে হচ্ছে কেউ বাইট করেছে। অনু সহসা এগিয়ে গিয়ে অনুর গলায় হাত দিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, গলায় কি হয়েছে তোর? কে কামড় দিয়েছে? অনুর কথায় অরু দ্রুত গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। দেখলো গলায় আর ঘাড়ের মাঝে বরাবরে ছোপ ছোপ কালচে দাগ। তৎক্ষণাৎ মনে পড়ে গেল দাগগুলোর আসল উৎস, বিকালের সেই বেসামাল অনুভূতি, কৃতিকের ঘোর লাগা চাহনি, আর তারপরে হুট করেই অনেকটা কাছাকাছি আসা। এখন সেসব মনে পড়তেই কান দুটো কেমন যেন গরম হয়ে উঠল অরুর। কি হলো? কিছু বল। কি করে ব্যথা পেয়েছিস? অনুর কথায় অরু থমথমে থতমত খেয়ে বলল, কি বলতো আপা, তখন অনেক বৃষ্টি হলো না, সেই বৃষ্টির মাঝেই একটা বড় সড়ো পোকা কোথা থেকে যেন উড়ে এসে কামড় বসিয়ে দিল। আমি টেরই পাইনি, এখন দেখছি এমন লাল বর্ণ হয়ে আছে। অনু অরুর গলায় হাত বুলিয়ে অসহায় সুরে বলল, কি পোকা কামড়ালো বলতো? পাছে না আবার ইনফেকশন হয়ে যায়। আয় তো, একটু মলম লাগিয়ে দিই। অরু হ্যাঁ না কিছুই বলতে পারলো না, চুপচাপ বসে বসে দেখতে লাগলো তার আপা তার স্বামীর তৈরি করা প্রথম ভালোবাসার চিহ্নকে কি সুন্দর করে মলম লাগিয়ে দিচ্ছে। ব্যস্তমতো দিনকে হটিয়ে সন্ধ্যা নেমেছে সমগ্র ধরণী জুড়ে। সারা বিকেল ঝুম বর্ষণের ফলস্বরূপ এখন ইকো পার্কটা পুরোপুরি খালি পড়ে আছে। আশেপাশে মানুষজন তো দূরে থাক, একটা কাকপক্ষীও নজরে আসছে না। ইকো পার্কের সরু রাস্তায় ম্যাপল পাতার ছড়াছড়ি, তকতকে সুন্দর সারি সারি বেঞ্চিগুলো ভিজে চুপচুপে হয়ে আছে বৃষ্টির পানিতে। সন্ধ্যাবেলা একটুখানি একা একা হাঁটবে বলেই ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই ট্র্যাক স্যুট পরে বের হয়েছে অ্যালিসা। সাথে আর কেউ নেই। ওর অবশ্য একা থাকতে ভালোই লাগে, ওর জন্যই তো এই নির্জন ইকো পার্কে হাঁটতে আসা। কিন্তু হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই ঘটল বিপত্তি। চোখের সামনে দৃশ্যমান হলো এক সুপরিচিত মুখ। ছাতা হাতে দাঁড়িয়ে একটা অল্প বয়স্কা মেয়ের সাথে কি যেন কথায় মশগুল হয়ে আছে অর্ণব। কিন্তু এমন নির্জন নিরিবিলি পরিবেশে কি এমন গুরুত্বপূর্ণ কথা বলছে ওরা দুইজন? আর মেয়েটাই বা কে? ভাবনায় পড়ে গেল অ্যালিসা। এদিকে অর্ণব কথা বলার এতটাই ব্যস্ত যে ওর পেছনে সেই কখন থেকে অ্যালিসা দাঁড়িয়ে আছে ও সেটা টেরই পায়নি। অ্যালিসা বরাবরই অর্ণবের কাছে থেকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়ে অভ্যস্ত, তাই হঠাৎ করেই অগ্রাহ্য ব্যাপারটা সহ্য হলো না ওর। উল্টে বিরক্ত লাগতে শুরু করলো প্রচণ্ড রূপে। অ্যালিসা কিছু একটা ভেবে এগিয়ে এসে পেছন দিক থেকেই অর্ণবের বাহুতে জোরে জোরে হাত দিয়ে টোকা দিল। অর্ণব পেছনে ঘুরে আচমকা অ্যালিসাকে দেখে অবাক হয়ে বলল, এলিসা, তুই এখানে? পরক্ষণে সামনে মেয়েটার দিকে এক নজর পরক করে অ্যালিসাকে নিয়ে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে অর্ণব শুধালো, তুই এখানে কি করছিস একা একা? অর্ণবের কথায় দিনমাত্র তোয়াক্কা না করে অ্যালিসা বিরক্তি নিয়ে বলল, মেয়েটা কে অর্ণব? অর্ণব পেছনে ঘুরে মেয়েটাকে এক নজর পরক করে চোখ ঘুরিয়ে অ্যালিসার দিকে তাকিয়ে বলল, আছে, বলা যাবে না। সঙ্গে সঙ্গে অর্ণবের কলার খামচে ধরল অ্যালিসা, তাতে দাঁত চেপে বলল, তুই আমার সাথে মজা করছিস? অ্যালিসার এই হঠাৎ রেগে যাওয়াটা অর্ণবের ভালোই লাগলো। ও অ্যালিসার রাগে আরেকটু ঘি ঢেলে দিয়ে বলল, মজা কেন করব? সব সিক্রেট কি আর সবাইকে বলা যায়? প্রাইভেসি বলেও তো একটা ব্যাপার আছে। এত বড় মেয়ে হয়েছিস, বুঝিস না সেটা? মেয়েটা কে অর্ণব? অর্ণব ভাবলেশহীন হয়ে বলল, হবে আমার লাইফে ইম্পর্ট্যান্ট কেউ। তুই এত রিয়াক্ট কেন করছিস? অ্যালিসা এবার অর্ণবের কলার ছেড়ে দিয়ে বলল, খুব ইম্পর্টেন্ট কেউ, তাই না? হ্যাঁ, খুবই ইম্পর্ট্যান্ট। অর্ণব কথাটা বলেছে ঠিকই, কিন্তু এর পরিবর্তে অ্যালিসার এমন পদক্ষেপ মোটেও কল্পনা করেনি। অর্ণব দেখলো রাস্তার পাশ থেকে একটা বড় সড়ো ইটের টুকরা কুড়িয়ে নিয়ে রেগে মেয়েটার দিকে এগিয়ে যাচ্ছে অ্যালিসা। অ্যালিসার এমন রণমূর্তি দেখে অজ্ঞাত মেয়েটা নিজেও ভয় পেয়ে গিয়েছে। এই পাগলির হাতে নিজের গায়ে আঘাত প্রাপ্ত হওয়ার আগেই আটকে উঠে সহসা ছুট লাগালো মেয়েটা। অ্যালিসাও দমে যাওয়ার পাত্রী নয়, ও নিজেও সমান তালে ছুটতে লাগলো মেয়েটার পিছু পিছু। এদিকে সকল ঝামেলার উৎস বেচারা অর্ণব কিছু বুঝে ওঠার আগেই অ্যালিসা মেয়েটাকে তাড়া করে করে হাঁপানি রোগী বানিয়ে ফেলেছে। এবার অর্ণবও আর দাঁড়িয়ে থাকলো না, ছুটে গিয়ে দু হাতে চেপে ধরলো অ্যালিসার বাঁকানো কোমর। অ্যালিসা ঝাঁঝিয়ে উঠে বলল, ছাড় আমাকে তুই। ইম্পর্টেন্ট মানুষ হওয়া দেখাচ্ছি ওকে আমি, বজ্জাত মেয়ে অন্যের জিনিসে নজর দেয়। অর্ণবকে আটকে রাখতে না পেরে চিল্লিয়ে উঠে বলল, বিশ্বাস কর এলিসা, জান আমার,
ও কোনো ইম্পর্ট্যান্ট মানুষ না, ও আমার ক্লায়েন্ট। ক্লায়েন্ট তুই থাম একটু, আমি খুলে বলছি। অর্ণবের কথায় এলিসা একটু শান্ত হলে অর্ণব ওর হাতের ইটের টুকরোটা ছুঁড়ে ফেলে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আমাদেরই ভার্সিটিতে পড়ে মেয়েটা, ঋত্বিকের স্টুডেন্ট। গত কয়েকদিন যাবৎ ওর ছোট বোন হঠাৎ করে মিসিং, তাই ঋত্বিক ওকে আমার এজেন্সির কার্ড দিয়ে আমার সাথে দেখা করতে বলেছে। একমাত্র বোনকে খুঁজে না পেয়ে মেয়েটার অবস্থা দুর্বিষহ। তখন থেকে সেটা নিয়েই আলাপ করছিলাম আমরা। এলিসা এবার দ্বিগুণ ঝাঁজ নিয়ে বলল, তাহলে আমাকে মিথ্যে কেন বলি? কি সুখ পাস তোরা আমাকে মিথ্যে বলে? অর্ণব চোখ ছোট ছোট করে বলল, তুই কেন এত জেলাস? আর একটু আগে আমার জিনিস করে চেঁচিয়ে কি যেন বললি? আমি কিন্তু শুনেছি। এলিসা ঘাড় ঘুরিয়ে অন্যদিকে চলে যেতে যেতে বলল, তোর সাথে আর কথা নেই, অযথা কষ্ট দিস আমাকে। এলিসা হনহনিয়ে হাঁটছে, চোখ দুটো না চাইতেও বেইমানি করছে ওর সাথে। বারবার জলে ভিজে ঝাপসা হয়ে আসছে সামনের সব দৃশ্যপট। গলার মধ্যে দলা পাকিয়ে আছে একরাশ না পাওয়া কষ্ট। অথচ আজ অর্ণব ওকে বোকা বানালো, ওর ইমোশন নিয়ে খেললো। তবে বেশিক্ষণ হেঁটে এগিয়ে যেতে পারল না এলিসা। তার আগে ওকে পেছন থেকে জাপটে ধরল অর্ণব। পনিটেল করা চুলের মাঝে হাজারটা চুমু খেতে খেতে বলল, আই অ্যাম সরি, আর কখনো এমন হবে না। আই অ্যাম সরি, সত্যি সরি। তুই যে আমার জন্য কিছু ফিল করিস সেটা আমার অজানাই ছিল, বুঝতে পারিনি। এলিসা এবার ঘুরে সপাটে চর বসিয়ে দিল অর্ণবের গালে। অতপর কাঁদতে কাঁদতে মুখ খুলে বলল, কেন বুঝিস নি? তোকে আমি গ্রহণ করিনি ঠিকই, কিন্তু দূরে তো ঠেলে দেইনি কখনো। তোর এত এত পাগলামি বাচ্চামি সব কিছু সহ্য করে এসেছে। তোর কী মনে হয় সেটা কেবল তোর কথা ভেবে সিম্প্যাথি দেখিয়েছি আমি? আমি এতটাও ভালো মেয়ে নই অর্ণব। তোর করা প্রত্যেকটা পাগলামিতে আমি সুখ পাই, আনন্দে পুলকিত হই। তাই তো কখনো তোকে বারণ করিনি, কেন বুঝতে পারলি না বল? তুই না ডিটেকটিভ, হ্যাকার, তাহলে এইটুকু তোর মাথায় ঢুকলো না কেন? হুম? এলিসার এমন নাগাই কথা অভিযোগের বহরে হুট করেই ইতি ঘটল অর্ণব। ওর নরম অধর যুগলকে নিজের দখলে নিল। এর আগে কি অর্ণব এলিসাকে চুমু খায়নি? খেয়েছে তো, জোর জবরদস্তি করে বহুবার। কিন্তু আজ একটু বেশি আবেগ নিয়ে স্পর্শ করছে অর্ণব। সেই স্পর্শে শুধুই আন্তরিকতা আর ভালোবাসার ছড়াছড়ি। অর্ণবের কাতর স্পর্শে এতক্ষণে অ্যালিসাও কোপকাত। শেষমেশ অর্ণবের অসহনীয় ভালোবাসার কাছে হেরে গিয়েও নিজের ঠোঁট মেলালো অর্ণবের সাথে। তালে তাল মিলিয়ে মত্ত হলো এক নিদারুণ ঠোঁটের খেলায়। ক্লাস আর প্রেজেন্টেশন আছে বলে আজ সকাল সকাল ভার্সিটিতে এসেছিল ওরও। কিন্তু সকাল সকাল এসেই যে গালের উপরে এমন শক্ত চেপেটা ঘাত হতে পারে সেটা বোধ হয় আশা করেনিও। এই মুহূর্তে চর খাওয়ার গালে হাত দিয়ে টলটলে চোখে কৃতিকের দিকে তাকিয়ে নাক টানছে ওরও। মনে মনে ভাবছে, এটা স্বামী না গিরগিটি? ক্ষণে ক্ষণে রূপ বদলায়। কালি তো এত আদর দেখালো, আর এখন চর মারল। অরুর কাঁদো কাঁদো বিভৎস মুখের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে কৃতিক। রাগের তোপে তীক্ষ্ণ চোয়ালটা আরও শক্ত লাগছে ওর। জিদের তোপে ইচ্ছে তো করছে ওর আরেকটা গালেও সপাটে চর মেরে দিতে, তাহলে আবার বেশি ব্যথা পাবে। তার নিজেকে সংবরণ করে হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেখেছে কৃতিক। তবে দু চোখের অগ্নিশিখা দ্বারাই আপাতত ভস্য করে দিচ্ছে অরুর চিত্তকে। দুষ্ট অবশ্য অরুরই। অযথাই বাঘের কানে সুরসুরি দিলে বাঘ কি বসে থাকবে? খানিকক্ষণ অরুর দিকে এইভাবে তাকিয়ে থেকে দাঁতে দাঁত পিষে কৃতিক ধারালো কণ্ঠে বলল, ফার্দার যদি এসব বোকামি করতে আসিস তাহলে অন্য গালটাতেও থাপড়িয়ে রক্ত জমাট বাঁধিয়ে দেব। কথা শেষ করে হনহনিয়ে ক্লাসরুমে ঢুকে যায় কৃতিক। ওদিকে কৃতিকের কথায় কলেজায় পানি শুকিয়ে গিয়েছে অরুর। মনে মনে ভাবছে, আমি আসলেই ওনার বউ তো, কবুল তো বলেছিলেন, রেজিস্ট্রি পেপারে সাইনও করেছিলেন, তাহলে কিভাবে ভরা ক্যাম্পাসে আমার গায়ে হাত তুললেন উনি? ওর ভাবনায় ছেদ ঘটিয়ে শাইনি এগিয়ে এসে মুখ কাচুমাচু করে বলল, তুমি ঠিক আছো ওরও? অরু নাক টেনে বলল, সব তোমার জন্য। আমি বলেছিলাম উনি এত সহজ নয়, ওনাকে এসব লেটার ফেটার দিতে গেলে উনি রেগে যাবে। শাইনি মাথা নত করে অসহায় সুরে বলল, আই এম সরি ওরু, তুমি তো ওনার বোন হও,
তাই তোমার হাত দিয়েই পাঠাতে চেয়েছিলাম, কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি উনি এতটা রেগে যাবেন, যে রেগে মেগে তোমাকে চড়ই মেরে বসবেন। অরু আর সায়নীর সাথে কথা বাড়ালো না। এই মুহূর্তে সায়নীর দিকে তাকাতেও ইচ্ছে করছে না ওর, অগত্যাই চুপচাপ ক্লাসে ঢুকে গেল অরু। কৃতিক ক্লাসেই ছিল।